আমরা যদি দেখি এখানে যারা আজকে জেসমেন থেকে প্রকাশনার সাথে জড়িত রয়েছেন, ওনাদের কিন্তু প্রায় প্রত্যেকেরই বইয়ের সাথে জড়িত। ওনাদের গত দীর্ঘ 16 বছরের যে সংগ্রাম, তার সাথে একটা আবেগের, একটা ত্যাগের গল্প রয়েছে। আজকে এই জেসমেন যা আমরা দেখছি, এর সাথে জড়িত ছিলেন ইভান ভাই, যিনি গুম হয়েছিলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন। এখানে কিন্তু অনেকে উপস্থিত রয়েছেন, আমাদের শোভন ভাই, রাজন ভাই, কুমরন ভাই, ফসিউল ভাই, ইফতেখার ভাই, সালমান ভাই, এমন অনেকেই আজকে আমাদের মাঝে রয়েছেন যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য আন্দোলন ছিলেন। রাজপথে শুধু নিজেদের উপস্থিতি রাখেননি, অনলাইনে তাদের লেখালেখির কারণে সৃজনশীল এবং অত্যন্ত একটা, আমি বলবো, সুন্দরভাবে কিভাবে গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে তুলে ধরা যায়, তাদের সেই স্কিলের জন্য, তাদের সেই ইমোশন জেনারেশন করার জন্য ফ্যাসিবাদের সময় গুমের শিকার হয়েছিলেন। আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেখানে কিন্তু এরকম অনেক মানুষের ত্যাগ রয়েছে, সংগ্রাম রয়েছে, অনেক মানুষের আকাঙ্ক্ষার একটা দায়িত্ব রয়েছে বর্তমানে বাংলাদেশের। আর সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু যে মানুষটাকে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ গণ অভ্যুত্থান এবং 16 বছরের আন্দোলনে যার নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশ আমরা পেয়েছি, এবং যারা প্রত্যাশা করে আবারও যার হাত ধরে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি বাংলাদেশ ফেরত আসবে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা যদি দেখি জনাব তারেক রহমানের রাজনীতি, সেটা কিন্তু অনেকেই বলেন যে পরিবারতান্ত্রিক রাজনীতি, কিন্তু বাস্তবতা হচ্ছে 1988 সাল থেকে শুরু করে আজকে 2025 সালে গত 37 বছরে ধাপে ধাপে রাজনীতি করে তিনি আজকের অবস্থানে এসেছেন। 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় একদম সাধারণ পর্যায়ে বিএনপির একজন সদস্য হিসেবে তিনি রাজনীতি শুরু করেছিলেন। তারপর 1991 এবং 96 সালে তৎকালীন আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিদিন নির্বাচনী আসনে তিনি কাজ করেছিলেন। 2001 সালে জাতীয় পর্যায়ে বিএনপি নির্বাচনের কৌশল এবং সামগ্রিক ম্যানিফেস্টো, উন্নয়ন পরিকল্পনা এবং রূপকল্পনা নিয়ে কাজ করেছিলেন। 2001 সালে কিন্তু চাইলে উনি 91 এবং 96 সালে যেমন এমপি হননি, সেই সময় চাইলেও হতে পারতেন, কিন্তু তখন হন নাই। উনি এমন একজন নেতা যিনি এই দীর্ঘ সময়ে কখনো এমপি হন নাই, মন্ত্রী হন নাই, উপদেষ্টা হন নাই, কখনো হুট করে কোনো পদ বা রাষ্ট্রীয় অবস্থায় কোনো পর্যায়ে কোনো পদ ধারণ করেন নাই। এটা বাংলাদেশে না শুধু, দক্ষিণ এশিয়াতে না শুধু, বিশ্বে অনেকটাই নজিরবিহীন। অর্থাৎ ধাপে ধাপে গত 37 বছরের রাজনীতি করে তিনি আজকে এমন একটা অবস্থায় এসেছেন যেখানে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। এটা পলিটিক্যাল কোনো ক্লিশে বা রেটরিক না। যখন তিনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের প্রতিটি পর্যায়ে, জেলায়, উপজেলায়, প্রান্তিক পর্যায়ে ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ছিলেন সেভাবে প্রতিনিয়ত ছুটে গিয়েছেন। একজন কৃষকের পাশে উনি দাঁড়িয়েছেন, শ্রমজীবী প্রায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, যাদের প্রান্তিক পর্যায়ের মানুষের সমস্যা রয়েছে সেটা সমাধানের জন্য চেষ্টা করেছেন। এবং ওনার এই নিরঙ্কুশ জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা হয়তো যারা বাংলাদেশ বিরোধী শক্তি দেশে এবং দেশের বাইরে, তাদের কাছে একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যার কারণে 111 হয়েছে। আমরা দেখেছি ওনাকে কিভাবে নির্মম নিষ্পেষণের শিকার হতে হয়েছে, কিভাবে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছেন আমাদের এই নেতা এবং তার সমগ্র পরিবার। আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনস এর কথা বলি, সারা বাংলাদেশে যে রাইটস ভায়োলেশনস হয়েছে তার একটা বড় প্রতিবিম্ব আমাদের নেতা যেমন তারেক রহমান। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে একজন মানুষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার বাক স্বাধীনতাকে হরণ করা হয় আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে। ওনার বাক স্বাধীনতা এমনভাবে হরণ করা হয়েছিল যে বাংলাদেশে আজকে এখানে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হয়তো ওনার ফেসবুকটাকে যদি শেয়ারও করতো, কোনো একটা পোস্ট বা স্টেটাসকে ভাইরালও যদি করতে চাইতো, তখনও তাকে ধরে নিয়ে গিয়েছে, গুম করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে। অর্থাৎ তারেক রহমান রাজনৈতিকভাবে এটা টাবু ছিলেন, যার নাম উচ্চারণ করা যেত না। তারপরে তো বাস্তবতা এটাই যে ওনার নেতৃত্বে 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, ওনার নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে। আমরা দেখেছি দেশের নেত্রী খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলায় কারা অন্তরীণ করা হয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। জিয়া পরিবারের যে বাড়ি ছিল সেই স্মৃতিবিজড়িত বাড়িটাকে কেড়ে নেওয়া হয়েছে, ওনাদেরকে সেখানে উচ্ছেদ করা হয়েছে। জনাব তারেক রহমান শুধু বাক স্বাধীনতা হরণ করা হয়নি, ওনার স্ত্রীর চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এমন কোন শাশুড়ি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তার নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই দেশের জন্য জিয়া পরিবারের, আমাদের যিনি রাজনৈতিক আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। যেমন তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো, উনিও নিষ্পেষণের শিকার হয়েছিলেন, এই দেশের জন্য জীবন দিয়েছিলেন। সুতরাং আমাদের এই বাংলাদেশে আজকে গণতান্ত্রিক পথযাত্রা আমরা রয়েছি, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ত্যাগ, তার প্রতীক আমাদের নেতা জনাব তারেক রহমান, তার পরিবার। এবং আমরা দেখেছি ইতিহাসের প্রতিটি পর্বতে যখনই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে, যখনই বাংলাদেশ বিপদে গিয়েছে, এই জিয়া পরিবারের হাত ধরেই কিন্তু বারবার আমরা স্বাধীনতার ঘোষণা পেয়েছি, বহুদলীয় গণতন্ত্র পেয়েছি,
সংসদীয় গণতন্ত্র পেয়েছি। সুতরাং আজকে আমাদের যে পরিচয়, যে আকাঙ্ক্ষা, আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিন্তু এগুলোই ছিল, আমরা নতজন পররাষ্ট্রনীতি থেকে তা বেরিয়ে এসে নিজেরা সোজাভাবে আমাদের দেশটা পরিচালনা করব। আমাদের এখানে প্রত্যেকটা মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকবে, রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করা হবে, এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। সেই বাংলাদেশ যদি আমরা পাই, তার জন্য আমাদের প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সেটি জানতাম বলে, সে বিশ্বাস ছিল বলে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে 31 দফা প্রণয়ন করেছিলেন সেই 2023 সালে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। তার কারণ আমাদের সে বিশ্বাস ছিল যে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 4300-এর বেশি নেতাকর্মী গত 16 বছরে শহীদ হয়েছেন, আমাদের 1000-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন। এই দীর্ঘ আত্মত্যাগের পরও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সেটিকে ধারণ করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দেওয়া হয়েছিল, যেখানে একদিকে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কিভাবে আমরা মেরামত করতে পারবো সেই রূপরেখা ছিল, কিভাবে আমরা বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগের ভিতর ক্ষমতার ভারসাম্য তৈরি করবো, কিভাবে আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতর ক্ষমতার ভারসাম্য তৈরি করবো। আমরা নিশ্চিত করবো রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান জনগণের মালিকানা প্রতিরোধ করবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেই রূপকল্প যেমন আমাদের 31 দফায় ছিল, ঠিক একইভাবে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য সুনির্দিষ্ট পলিসি প্রোগ্রাম ছিল। আমরা দেখেছি 31 দফা ছাড়িয়ে গত প্রায় 11 মাস ধরে জনাব তারেক রহমান প্রতিটি সেক্টরে ওনার ভিশন তুলে ধরছেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড, পর্যায়ক্রমে আমরা কিভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবো সেটার জন্য সুনির্দিষ্ট রূপকল্প। আমরা আমাদের নাগরিক সমস্যা কিভাবে সমাধান করবো, ট্রাফিক সমস্যা কিভাবে সমাধান করবো, কৃষি উৎপাদন কিভাবে নিশ্চিত করবো, কৃষকদের জন্য কিভাবে ন্যায্য মূল্য নিশ্চিত করবো, এই প্রতিটি বিষয় তিনি তুলে ধরছেন। আমরা যদি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে চালিয়েছে সেটিকে আবার ফেরত আনতে চাই, তাহলে যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমাদেরকে নিশ্চিত করতে হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেই সরকার আসে যারা প্রয়োজনীয় সংস্কার করবে, প্রয়োজনীয় উন্নয়ন কাজ নিশ্চিত করবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটি প্রতিফলন আমাদের রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করবে। আমরা সেই বাংলাদেশের প্রতীক্ষায় রইলাম এবং আমরা সবাই আমাদের নেতার হাতকে শক্তিশালী করে আমাদের সেই আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করব, সেই প্রত্যাশা রেখে এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাদের শুধু দলের না বাংলাদেশের অভিভাবক, ওনাদের সবাইকে অভিনন্দন এবং আয়োজক বৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।